এবার আপনাদের আগামী আধ ঘন্টায় বলবো সুস্থ ব্যক্তির দিনচর্চা। যোগা আমাদের জীবনের এক দিক। আমি বলি যোগ সম্পূর্ণ আরোগ্যের আধার। যোগ এক সম্পূর্ণ চিকিৎসা বিজ্ঞান। যোগ এক পূর্ণ আধ্যাত্মিক বিজ্ঞান। যোগ এক সম্পূর্ণ জীবনশৈলী। আপনাকে পুরো আপনার দিনচর্চার সিস্টেম আপনাকে বদলাতে হবে। সারা দিনচর্চা আপনার কেমন হবে? সকালে ওঠা থেকে রাত্রিরে শোয়া অবধি। সকালে উঠে ভগবানকে ধন্যবাদ জানান, রাত্রে শোবার আগে ভগবানকে ধন্যবাদ জানান, আর প্রতি মুহূর্তে তাঁরই চিন্তা করুন। নিজেকে ঈশ্বরপুত্রী ভাবুন। দিনহীন দুঃখী দরিদ্র নয়, আপনি ঈশ্বরপুত্র, অমৃতাস্য পুত্র। এই ভাব নিয়ে বাঁচুন। সকালে উঠে ভগবানকে ধন্যবাদ, প্রভু আপনার কৃপায় মনুষ্য জন্ম পেয়েছি, সারাদিনে কোনো পাপ না করি, অপরাধ না হয়, কারুর যেন ক্ষতি বা অমঙ্গল চিন্তা না করি, কারুকে যেন কিছু ভুল না বলি, সবেতে যেন আপনারই স্বরূপ দেখি প্রভু। প্রতি মুহূর্তে আপনাকেই সরি। সকালে উঠে আবার ভগবানকে ধন্যবাদ, যিনি মনুষ্য জন্ম জীবন দিয়েছেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করে জল খাবেন। সকালবেলা উঠে 1 থেকে 4 গ্লাস জল। বাতের ব্যথা থাকলে, জয়েন্টসে ব্যথা থাকলে, কফের প্রবলেম থাকলে, শরীর বেশি মোটা হলে গরম জল খাবেন, যদি না কোনো বিশেষ ব্যাধি না থাকে। ব্যাস, জল, তাজা জল খেয়ে নেবেন, না গরম না ঠান্ডা। 1 থেকে 4 গ্লাস জল, এর চেয়ে বেশি খাবেন না। প্রাতঃকৃত সেরে প্রাণায়াম করবেন। সকালে প্রাণায়াম সেরে 15-20 মিনিট পর সকালের জল খাবার খাবেন, আর 15-20 মিনিট পরেই জল ইত্যাদি কিছু খেতে পারেন। জরুরি কথা, সকালে জল খেয়ে তার 15-20 মিনিট পরেই প্রাণায়াম করবেন। এটাও আপনি মনে রাখবেন। যোগাভ্যাসে 15-20 মিনিট পরে, 15-20 মিনিট আগে জল খেতে পারেন যোগাভ্যাসের। খাবার 5 ঘন্টা পর যোগাভ্যাস করা যেতে পারে। এখানে একটু সাবধানতা আর একটু জাগরুক হয়ে মনোযোগ দিয়ে পালন করবেন। দিনচর্চায় আপনি সকালে উঠে জল খাবেন, প্রাতঃকৃত্য সেরে নেবেন, প্রতিদিন প্রাণায়াম যোগাভ্যাস করবেন, আর দাঁতন যদি সম্ভব হয় নিম বা বুল দিয়ে করবেন। যদি তা সম্ভব না হয় 100 গ্রাম ফটকিরি ভস্য, 100 গ্রাম সন্দর্ভ নুন, 100 গ্রাম হলদি, 100 গ্রাম ত্রিফলা, 100 গ্রাম নিমের পাতা, 100 গ্রাম বাবুলের ছাল আর 20 গ্রাম লবঙ্গ। এ সব কিছু পাউডার করে নিতে হবে, আর এই দিয়ে দাঁত পরিষ্কার করুন। পায়রিয়াও দূর হবে, মুখে দুর্গন্ধ থাকবে না, দাঁত ফোলা, দাঁতের যে কোনো সমস্যা, মাড়ি ফোলা, মাড়ি হেজে যাওয়া, সব অসুবিধে দূর হয়ে যাবে। বাস 10-10 মিনিট কপাল ভাতি, অনুলোম বিলোম প্রাণায়াম করুন, দাঁত পরিষ্কার করুন, পায়রিয়াও ঠিক হয়ে যাবে। সকালে উঠে প্রাতঃকৃত্যাদি সেরে এই যে দাঁত পরিষ্কার করার প্রক্রিয়ার কথা বললাম, তা বহু যুগ ধরে চলে আসছে। আজ যে আমরা সবাই ধরুন প্রায় প্রতি মাসে প্রায় 1000 টাকা দাঁতের জন্য ব্যয় করে দাঁতকে সুস্থ রাখতে পারি না। তারপর যোগাভ্যাস আদি শেষ করে নিয়ে আপনি জল খাবার খান। জল খাবারে অঙ্কুরিত অন্ন নেবেন। অঙ্কুরিত অন্নের মধ্যে মুগই সবচেয়ে বেশি নির্দোষ। যদি আপনি সুস্থ, তাহলে ওর সঙ্গে একটু চিনাবাদাম, একটু বাদাম 2-4টে, 5-10 কিশমিশ, 1-2 আপনি 1-2 আঞ্জির বা মুনাক্কা দিয়ে দিলে আরো ভালো। কালো আঙুর, কালো কিশমিশ, বা আপনি ওতে মুনাক্কা দিতে পারেন। অঙ্কুরিত অন্নের সঙ্গে এগুলি নিতে পারেন। পূর্ণ স্বাস্থ্য ও পৌষ্টিক আহার আপনি পেয়ে যাবেন এই থেকেই। জল খাবারে আপনি অঙ্কুরিত অন্ন নিন, কখনো ডালিয়া বানিয়ে নিন গমের, আর কখনো আপনি ফলই নিয়ে নিন। পেঁপে, আপেল, আম, কলা, যে ফলই পাওয়া সহজ হোক। তবে ডায়াবেটিস যদি থাকে তাহলে আপনি দেশি পেঁপেই খাবেন বা আপেল খাবেন। পেঁপে খাওয়ার কমসে কম 10-15 মিনিট পর দুধ খাবেন। পেঁপে খাওয়ার পরেই দুধ খাওয়া উচিত নয়। দুধের সঙ্গে নুন একদম খাবেন না, বিরুদ্ধ আহার। রাত্রে শোয়ার আগে দই খাবেন না, সেও বিরুদ্ধ আহার। তরমুজের সঙ্গে দুধ খাবেন না, সেও বিরুদ্ধ আহার। রায়তা আর ক্ষীর দুটো একসঙ্গে খাবেন না, এও বিরুদ্ধ আহার। এটা খেয়াল রাখবেন। প্রাতরাশে অঙ্কুরিত অন্ন নেবেন, ডালিয়া খাবেন। কখনো মিষ্টি রুটি খেলেন, আর তার সঙ্গে আপনি আবার কখনো মিষ্টি রুটির সঙ্গে আপনি মাখনও খেতে পারেন। পরোটা প্রথমত আপনি খাবেন না, আর যদি পরোটা খেতেও হয় আপনাকে, কখনো আপনার ইচ্ছে হয়, তাহলে আপনি দই দিয়ে খাবেন। দুধের সঙ্গে পরোটা খাওয়া উচিত নয়, কারণ ওইতে আপনি নুন মেশান। আর মূলো আর দুধ তো কখনোই একসঙ্গে খাবেন না। মূলো, পরোটা, দুধ তো আপনি ভুলেও একসঙ্গে খাবেন না। যদি আপনার ডায়াবেটিস থাকে তো সকালে উঠেই প্রাতঃকৃত্য দিয়ে আপনি সব সেরে নিন। শৌচকার্য যদি সব সেরে নিয়ে আপনি প্রাণায়াম করবেন। তারপর যদি আপনার ডায়াবেটিস থাকে
তো প্রাণায়াম করার পর একটি শশা, একটি করলা, একটি টমেটো, এই সবের জুস তৈরি করে তার সঙ্গে 7টি পাতা নিমের মিশিয়ে নিন, 7টি ফুল, সাদাবাহার, একটা ওষুধ তৈরি হলো। এর দ্বারা আপনার ডায়াবেটিস ঠিক হয়ে যাবে। যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে আপনি মেথির অঙ্কুরিত অংশ বা এমনি মেথি 1-2 গ্রাম খালি পেটে সকাল সকাল খেতে পারেন। যেহেতু মেথি একটু গরম হয় তাই অঙ্কুরিত করে তবেই নেব, কোনো ক্ষতি হবে না। যদি আপনার হার্টে প্রবলেম থাকে তো আপনি সকালে উঠেই শৌচকার্য সম্পন্ন করে প্রাণায়াম, যোগাভ্যাসের পর লাউয়ের জুস খাবেন। আর আপনার কফের কষ্ট, অ্যালার্জি, জয়েন্টসের ব্যথা থাকলে, হৃদজনিত সমস্যার সঙ্গে আপনি লাউয়ের জুস কালো মরিচ বা সোঁট মিলিয়ে খাবেন, কারণ লাউয়ের জুস খুব একটু ঠান্ডা হয়। লাউয়ের জুস সকালে খালি পেট খাবেন, এর ফলে অ্যাসিডিটি থেকে পার্মানেন্ট কিওর হয়ে যাবে। আলসারের সমস্যাও আপনার মিটে যাবে। লাউয়ের জুস খেলে হিমোগ্লোবিন বেড়ে যাবে। লাউয়ের জুস খেলে হার্টের ব্লকেজও দূর হয়ে যাবে। লাউয়ের জুস খেলে আপনার স্থূলাভাবও কমবে। লাউয়ের জুস খেলে আপনার ত্বক ফর্সা হবে। লাউয়ের জুস খেলে শরীরে টক্সিনস, অক্সিডেন্টস কম হয়ে যাবে। লাউয়ের জুস খাবেন সকালে খালি পেট। লাউটিকে নিয়ে গরম জলে ভালো করে ধুয়ে নেবেন খোসা শুদ্ধ, তারপরে কাদ্দুকাসে বা মিক্সারে দিয়ে আর ওকে ভালো করে পিষে ওর জুস তৈরি করতে হবে। ওই জুস ওদের 7টি পাতা তুলসীর আর 7টা পুদিনা পাতা দিয়ে দিন। 3 থেকে 5টা কালো মরিচ দিয়ে দেবেন ওই লাউয়ের জুসে। এই লাউয়ের রস আপনি সকালে খালি পেট খাবেন। হৃদরোগীরা দুবেলাই এটা খেতে পারেন। এটা ঠান্ডা হয়, তাই যদি ঠান্ডা হয় এর ফলে নাক বন্ধ হয়, কফ হয়, তো এতে কালো মরিচ মাত্রা একটু বাড়িয়ে দিন আর একটু সোঁটের মাত্রা বাড়িয়ে দেবেন। তাহলে এটি আপনার ক্ষতি করতে পারবে না, লাভ পুরো হবে। লাউয়ের জুস 2, 4, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, সারা জীবনভর খাওয়া যেতে পারে, ক্ষতি হবে না। যেমন আমরা সারা জীবন দুধ খাই, যেমন আমরা সারা জীবন ধরে রুটি খাই, ডাল খাই, ফুড সাপ্লিমেন্ট এগুলি। আপনি লাউয়ের রস খান, আপনার সমস্ত রোগ ব্যাধি দূর হবে, শরীর সর্বদা নিরোগ থাকবে। লাউয়ের জুস আপনি সকালে খান, বিকেলে খান, সবজি হিসেবে খান। হার্টে প্রবলেম থাকলে অর্জুন গাছের ছাল 1 চামচ নিয়ে 1 কাপ গরুর দুধ, 1 কাপ জল ব্যাস ফুটিয়ে নিন আর 1 কাপ থাকলে ছেঁকে খেয়ে নিন। আর প্রাণায়াম করুন, লাউয়ের জুস খাবেন। এটুকু করলেই বহু লোকের ভয়ঙ্করের ভয়ঙ্কর হৃদরোগের সমস্যা ঠিক হয়ে যায়। বিশ্বে কোটি লোকের হার্টের সমস্যা আছে, ব্যাস এই প্রয়োগ করুন। যদি আপনার বিপি থাকে তাহলে লাউয়ের জুস খাবেন, প্রাণায়াম করবেন, জলের মাত্রা একটু বাড়িয়ে দেবেন। সকালে জল খাবেন, খাবার খাওয়ার 1 ঘন্টা পরে জল খাবেন, এটাই জল খাওয়ার নিয়ম। খাবার পরে পরে জল খাবেন না, দুপুরে খাওয়ার পর জল খাবেন, 1 ঘন্টা পরে জল খাবেন, তারপর জল অবশ্যই খাবেন। না খাবেন জল তো ব্যাধিগ্রস্ত হয়ে যাবেন, পেট পরিষ্কার হবে না, অ্যাসিডিটি হবে, বিপি হাই হয়ে যাবে। এই জন্য জলের মাত্রা ঠিক রাখবেন, কিডনি ঠিক থাকবে জল ঠিক মাত্রায় খেলে। যদি আপনার হাই ব্লাড প্রেশার থাকে তাহলে সকালে উঠে 1 থেকে 4 গ্লাস জল খাবেন, সকালে লাউয়ের জুস খাবেন, অনুলোম বিলোম ভ্রামরি প্রাণায়াম করুন, এই আঙুলটা একটু টিপে নেবেন। তাহলে বিপি প্রবলেম ঠিক হয়ে যাবে লাউয়ের জুস খেলে। আরেকটি ব্যবহার, জোয়ারের প্রয়োগ। সকালে খালি পেট গমের জোয়ারের প্রয়োগ করুন। গমের জোয়ার অমৃত সমান। গমকে 7টি টবে পুঁতে দেবেন। 7টি গামলায় পুঁতে দেওয়ার পর 7ম দিনে সবুজ ঘাস ওপরে দেখা দিবে, ওগুলো তুলে নেবেন। যে সাদা অংশটুকু আছে তার নিচের অংশটুকু ফেলে দেবেন, আর যে সবুজ অংশটুকু ওটুকু আপনি নিয়ে বেটে নেবেন। ওর রস 20 গ্রাম থেকে 50 গ্রাম সকালে খালি পেট খাওয়া যেতে পারে। কারুর কারুর পেট ছেড়ে দেবার আশঙ্কা থাকে গমের ব্যবহারে, তাহলে সে ব্যক্তি গমের ব্যবহার কম মাত্রা করবেন। শুরুতে 2 চামচ নিতে পারেন, পরে 50 গ্রাম ধীরে ধীরে বাড়াতে পারেন। এর ফলে কি হবে, গমের জোয়ারে সকালে খালি পেটে নিতে পারবেন, এটা নির্দোষ। আর কখনো কখনো সব মানুষের এটা খাওয়া উচিত। এতে হিমোগ্লোবিন বৃদ্ধি হয়, এর ফলে ক্যান্সারও সেরে যায়। অনেক মানুষ তো গোমূত্র ব্যবহার করেছেন, গমের জোয়ার ব্যবহার করেছেন আর প্রাণায়াম অভ্যাস করেছেন, তার ফলে তাদের ক্যান্সার ঠিক হয়ে গেছে। যদি আপনার ক্যান্সার থাকে তো কি করবেন? প্রাণায়াম করবেন, সবকটি 7টি প্রাণায়ামই। প্রসন্ন থাকবেন, ঈশ্বরে বিশ্বাস রাখবেন। সকালে খালি পেটে উঠতেই প্রথমে গোমূত্র খেয়ে নেবেন, 25 থেকে 50 গ্রাম গোমূত্র,
তাইতে 7টি তুলসী পাতা ফেলে দেবেন। গিলোয় প্রায় 1 ফুট লম্বা ডান্ডা দিয়ে ওকে বেটে তাইতে একটু জল দিয়ে ছেঁকে গোমূত্র মিলিয়ে দিন। গিলোয়, তুলসী পাতা আর গোমূত্র। যদি আপনি গিলোয় ভেজা না পান তো গিলোয় গোর্চ অমৃতা পাউডারই মিলিয়ে দেবেন 1 চামচ ওইতে। গিলোয়, গোমূত্র ও তুলসী পাতা আপনি নিতে পারেন একসঙ্গে সকালে উঠেই খালি পেটে। তারপর 10-5 মিনিট পরে আপনি প্রাণায়াম যোগাভ্যাস করতে পারেন। গোমূত্রের ব্যবহার খুবই অদ্ভুত ক্যান্সারের জন্য। গোমূত্রের ব্যবহার বেশ অনেকটা লাভপ্রদ স্থূলভাব রোধে। গোমূত্রের ব্যবহার তাদের খুব লাভ দেয় যাদের কিডনির সমস্যা আছে, যাদের আর্থ্রাইটিস আছে, যাদের ব্রঙ্কাইটিস আছে, পেটের অসুখেও। মোটাপায় বেড়ে যাওয়া কোলেস্টেরলকে কম করায় গোমূত্র। গোমূত্র আপনি সকালে খেতে পারেন, সকাল সকাল খালি পেট। অনেকে নিজের মূত্র পান করে থাকেন। যদি আপনি সুস্থ তাহলে নিজের মূত্র লাভবান হবেন। যদিও সবাই এই ব্যাপার পছন্দ করেন না, কিন্তু স্বয়ম্ভু চিকিৎসা আর সমুদ্র চিকিৎসা নামে এও এক খুব বড় চিকিৎসা। অবশ্য গোমূত্র নির্দোষ, আমরা গরুকে পূজ্য মানি, তাই গরুর মূত্র পানে মানুষের সংকোচ হয় না। গমের জোয়ারা আর যদি ওর সাথে গিলোয় মিলিয়ে খাওয়া যায় তা প্রাণায়ামের পরই খাবেন আপনি। তো খালি পেট গোমূত্র, উঠেই তারপর যোগাভ্যাস, আর যোগাভ্যাসের পর গমের জোয়ার, আর তার 2 ঘন্টা পর জল খাবার। যদি এর সঙ্গে গিলোয় মিলিয়ে খেতে চান তো এর ফলে প্লেটলেট বেড়ে যায়। কোনো কোনো রোগে যা সহজে সাথে চাইছিল না, লোকে গিলোয়, জোয়ারের রস, প্রাণায়াম আর গোমূত্রের চিকিৎসা। ধরুন মাস্কুলার ডিস্ট্রফির রোগী, প্লাস্টিক অ্যানিমিয়ার রোগী, আমি তাও সাথে দেখেছি গিলোয়, গমের জোয়ার আর প্রাণায়ামের অভ্যাস। আর যদি ব্লাড ক্যান্সার ইত্যাদি হয়ে যায় তাহলে গোমূত্র সঙ্গে খেয়ে নিন, সব ঠিক হয়ে যাবে। আপনি সকালে জল খাবার হালকা খাবেন। এগুলি আমি যা আপনি নিত্য প্রয়োগে আনতে পারেন এই রকম কিছু গার্হস্থ্য ওষুধের সম্বন্ধে যা আপনার দৈনন্দিন কাজে জুড়তে পারেন তার ব্যাখ্যা করছিলাম। আপনি সকালে খালি পেটে রসুন খেতে পারেন। রসুনে ন্যাচারাল স্টেরয়েড পাওয়া যায়। রসুনের ফলে কোলেস্টেরল কমে যায়। রসুনের প্রয়োগে কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড নর্মাল হয়ে যায়। রসুনের হাড়ের জয়েন্টের ব্যথা ঠিক হয়। রসুনের প্রয়োগে হার্টের ব্লকেজও পরিষ্কার হয়। আর খুব অল্প মাত্রায় 1-2টি রসুনের কলি খেলে বিপিও ঠিক হয়ে যায়। যদি আপনার জয়েন্টসে ব্যথা থাকে তাহলে আপনি সকাল বিকেল, সকালে খাবারের পর আর সন্ধ্যা খাবারের পর হলুদ, মেথি, সোঁটের পাউডার খেতে পারেন। হলুদে ন্যাচারাল স্টেরয়েড থাকে, রসুনে, গুগুলে, শিলাজিতে ন্যাচারাল স্টেরয়েড থাকে। হলুদ, মেথি, সোঁট আছে সেই সব স্টেরয়েড যা আপনার হাড়কে মজবুত করে, গুঁড়োয় না তাই। ওই যে কৃত্রিম স্টেরয়েড আছে যাতে কেমিক্যাল দেওয়া স্টেরয়েড আপনার হাড়কে খারাপ করে। হলুদ 100 গ্রাম, মেথি 100 গ্রাম, সোঁট 100 গ্রাম পাউডার করে নিন 3টিকে। গাঁটে বেশি ব্যথা হলে অশ্বগন্ধা চূর্ণ 100 গ্রাম, সুরঞ্জন মিঠি 100 গ্রাম মিলিয়ে নিন একই সঙ্গে মুদির কাছ থেকে নিয়ে। এই চূর্ণ 3 থেকে 5 গ্রাম সকাল, 3 থেকে 5 গ্রাম বিকেল, দুধ দিয়ে নিন বা জল দিয়ে। এই দিয়ে হাড়ের ব্যথা সেরে যাবে। প্রাণায়াম তো নিয়মিত করতেই হবে আর সূক্ষ্ম ব্যায়ামগুলি করতে থাকুন। যদি আপনার আস্তমা থাকে তাহলে হলুদ আর সোঁট আপনি দুধ দিয়ে খাবেন, শুধু দুধ খাবেন না। যদি খুব বেশি সর্দি কাশি থাকে, নাক বন্ধ থাকে, তাহলে প্রাণায়ামও করা যাচ্ছে না। এক হলো কালো মরিচ, মুলেঠি, মিশ্রি মুখে রেখে চুষবেন। একটা ছোট টুকরো মুলেঠির, একটা ছোট টুকরো মিশ্রির, 2-3টে কালো মরিচ মুখে রেখে চুষবেন। নাক খুলে যাবে, কাশি ঠিক হয়ে যাবে। থাইরয়েড প্রবলেম থাকলে তাও দূর হবে। আর গলা যদি বসে গিয়ে থাকে আর আপনার কণ্ঠের বিকৃতি হয় তাহলে ওটা চুষে নেবেন। পুরনো চেয়ে পুরনো কাশিকেও লাভ হবে। যা আপনাকে বলছিলাম, সর্দির জন্য আরও খাস উপাচার: বাদাম 100 গ্রাম, খোসা ছাড়া বাদাম 100 গ্রাম, কালো মরিচ 20 গ্রাম আর 50 গ্রাম গুড়, এগুলি পাউডার করে নেবেন। রাত্রিরে গনগনে দুধের সঙ্গে 1 চামচ নিয়ে নেবেন। পেট যেমন পরিষ্কার হয়ে যাবে, সর্দির প্রবলেম দূর হবে। বাত, পিত্ত, কফের জন্য গৃহস্থ উপাচার আমরা প্রায়ই বলে থাকি। পিত্ত রোগীদের জন্য বলি জল অধিক খাবেন, সকালে লাউয়ের রস খাবেন, তাহলে অ্যাসিডিটি, আলসারের প্রবলেম, পেপটিক আলসারের সমস্যা আর হবে না। দুপুরের খাবার কেমন নেবেন আপনি? গৃহস্থ উপাচার সম্বন্ধে বলেছি বাত, পিত্ত, কফ রোগের কথা। দুপুরের খাওয়ায় সবুজ সবজি বেশি খাবেন। লাউ, তরুই,
পটল, টিন্ডা, সবুজ সবজি আপনার জন্য বেশি লাভদায়ক হবে। এগুলো তাড়াতাড়ি হজমও হয়ে যায়, শরীরের জন্য হিতকারকও। এর থেকে কোনো ব্যাধিও হয় না। একটি সুস্থ ব্যক্তি যদি সবুজ সবজি বেশি করে খায় তাহলে দেখবেন সে কখনো অসুস্থ হবে না। ফ্রাইড ফুড অ্যাভয়েড করুন, ওইতে ক্যান্সার ইত্যাদি ব্যাধি হয়। তামাক সেবনের ফলে অধিকাংশ লোকের ক্যান্সার হয়, এই কথাটা যতটা সত্য ততটা এটাও সত্য যে আজ কোল্ড ড্রিঙ্ক খাওয়ার ফলে, ফাস্ট ফুডের জন্য, এই বার্গার, এই পিৎজা, এই ব্রেড, এরকম সব যত আমরা কৃত্রিম জীবনযাপন করছি, জাঙ্ক ফুড খেয়ে চলেছি, ততই শরীরের ভেতরে ক্যান্সার সৃষ্টি হচ্ছে। খাস কথা, যদি আমরা আলু তেলে ভাজি, ডিপ ফ্রাই করি, ওই সময় ওর ভেতরে যে রাসায়নিক ক্রিয়া হয় তার ফলে ক্যান্সার সৃষ্টি হয়। তাই আপনারা ফ্রাইড ফুড অ্যাভয়েড করুন, তেলে ভাজা সমস্ত অ্যাভয়েড করুন, ঝোল দেওয়া সবজি খাওয়া শুরু করুন, মুগের ডালে খোসা শুধু খেতে শুরু করুন। বাচ্চাদেরও সবুজ সবজির অভ্যাস করান। বাচ্চাদের বোঝানোর একটা সহজ উপায়, বাচ্চাদের আমরা বলি আলু খেলে চেহারা হবে গোল, হাইট বাড়ে না, সাইড থেকে বাড়ে। লাউ খেলে লম্বা হয়, বাচ্চারা ওই শুনেই লাউ খেতে শুরু করে দেয়। লাউ আপনারাও খেতে শুরু করুন। দুপুরে খাওয়ার 1 ঘন্টা পরে জল খাবেন। দুপুরে আপনি পেট ভরে খেতে পারেন, প্রাতরাশ হালকা করবেন। বিশেষ কথা, এটা খেয়াল রাখবেন, সকালে জল খাবার আর দুপুরে খাওয়ায় অন্তত 3 ঘন্টা ব্যবধান থাকা উচিত। ধরুন আপনি জল খাবার যদি 9টায় খান, তাহলে 12 থেকে 1টার সময় দুপুরে খাবেন। 3 ঘন্টা ব্যবধান দরকার, ঘন ঘন খাবেন না। ঋতভুক হিতভুক মৃতভুক হন, কম খান, উপকারী খাদ্য, ঋতু অনুযায়ী খাবার। কখনো অসুস্থ হবেন না আপনি। কম খাও, দুঃখ ভাষাতে সহ্য করো, গুরুজনেরা এই শিখিয়েছেন আমাদের, এই কথা কখনো ভুলবেন না। তারপর দুপুরে খাবার রাত্রে খাওয়ার 6 ঘন্টা ব্যবধান দরকার। 3 থেকে 4 ঘন্টা লাগে খাবার হজম করতে, স্টমাক খালি করতে। আবার তারপর স্টমাককে আপনি যদি বারবার ভরতে থাকেন তাহলেই হবে বদহজম, এর থেকে কোলাইটিস মিউকাসের প্রবলেম হয়। কি আপনি বারবার খেতে থাকেন, দিনভর যায় না কো। যোগী একবার, ভোগী দুবার, রোগী কিন্তু বারবার খায়। বহুত রোগ হয়েছে এখন, তো একটু একটু এদিক ওদিক দিয়ে দিই। যখন আপনার ডাইজেশন সিস্টেম একদম বিগড়ে গেছে ওই অবস্থায়, আপনি 3 বারে বেশি খাবেন না। সারা দিন যারা মুখে খাবার পুঁততেই থাকেন, কখনো বিস্কুট খেয়ে নিলেন, কখনো ফল খেয়ে নিলেন, কখনো জুস খেয়ে নিলেন, আবার কখনো তো চা। এই চা ভীষণ সর্বনেশে, এটি ডাইজেশন সিস্টেম খারাপ করে দেয়। আপনি 4, 5, 6 কাপ চা রোজ খাচ্ছেন, ফলে গ্যাস হয়, অ্যাসিডিটি হয়। আপনি এটা বন্ধ করুন প্রথম দিনই। চা বন্ধ করলে আপনার অ্যাসিডিটি, গ্যাস এসব ঠিক হয়ে যাবে। চা আপনার শরীরের স্বাস্থ্যের জন্য হানিকারক, ওকে অ্যাভয়েড করুন। দুপুরের খাওয়া আর রাত্রিরের খাওয়ার মাঝে 6 ঘন্টা ব্যবধান চাই, যার ফলে ডাইজেশন ক্রিয়া ঠিক থাকে। আপনি ব্যাস খেয়ে শুয়ে পড়েন, গড়িয়ে পড়েন, তাই তো অসুস্থ হন। আর তাছাড়া 7, 7, 8, 8 ঘন্টা ঘুমিয়ে থাকেন, তাও ঘুম পুরো হয় না। ত্রয়োকষ্টম্ভা, মহর্ষি চরক বলেন, ত্রয়োকষ্টম্ভা আহার নিদ্রা ব্রহ্মচার্যম। 3টি আধার আছে জীবনের, আহার, নিদ্রা আর ব্রহ্মচার্য। আহারকে বদলান। आहार शुद्धौ सत्त्वशुद्धिः सत्त्वशुद्धौ ध्रुवा स्मृतिः स्मृतिरियं सर्वग्रन्थीनां विप्रमोक्षः। আহারের সূচিটা খুবই জরুরি। তাই জন্য আহারকে বদলানো। যে খাবার আপনার উপযুক্ত নয়, মাংস, মদিরা, এসব তোমার খাদ্য নয়। মাংস, যখন তুমি কোনো জন্তুর মাংস খাও তখন যেন যে তুমি জীব হত্যা করেছো, তুমি খুনিও। তোমার হাতে কোনো জীব হত্যার খুন লেগে থাকে, কারণ যখন কোনো জীব হত্যা করা হয় কত কষ্ট হয়, ও ছটপট করে, দিশাহারা হয়, আর ওর ভেতরে যে আক্রোশ হয়, যে ভয় দেখা দেয়, ঘৃণা হয়, ওই ভয়, ঘৃণার আক্রোশে আর ওই মাখানো রক্ত আর মাংস আমরা খেয়ে ফেলি। তাহলে তুমি সভ্য হলে কি করে? সেই জন্য এই মাংস আহার ত্যাগ করুন। মদ ছবেন না। প্রতিদিন মদ্যপানে তোমার লিভার খারাপ হবে। রোজ যদি 80 গ্রাম মদ খেয়ে ফেলি, 10 থেকে 20 বছর আমাদের লিভার খারাপ হয়ে যাবে, সিরোসিস অফ লিভারের প্রবলেম, আর আমাদের লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে, অন্য উপায় নেই। আর যদি আপনি মদ খান, আপনি যদি বিড়ি বা সিগারেট খান, আপনার নিষ্পাপ শিশু যদি শেখে, তারা অভ্যাস রপ্ত করে, তখন কি হবে? আপনার স্ত্রী খেতে শুরু করবেন মদ, আপনার স্ত্রী শুরু করবেন সিগারেট, তখন কি হবে? আর ছোট বাচ্চারা যদি ওদের আপনি কু অভ্যাস দিয়ে গেলেন, তা আপনি একজন পিতা নামের যোগ্য থাকবেন না। সন্তানকে কি সম্পত্তি দিয়ে গেলেন তা মহত্বপূর্ণ নয়, যতটা নাকি কি সংস্কার দিয়ে যাচ্ছেন তা মহত্বপূর্ণ। আপনার দিনচর্চায় কিছু পরিবর্তন করুন, আর ওই মদ, মাংস, অভ্যাসাদি এর থেকে বাঁচুন। কারণ আপনাকে 100 বছর বাঁচতে হবে। কারণ ওই পরমেশ্বর, ওই খোদা, ওই আল্লাহ, ভগবান, ওই ঈশ্বর তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। সুগন্ধ ছড়াবার ভুলে দুর্গন্ধ ছড়াবেন না।
ধরণীতে স্বর্গ অবতরণের উদ্দেশ্যেই তোমার এই জন্ম। অন্যদের সুখ দাও। যদি কারুকে সুখ দিতে না পারো তো কমসে কম এইটুকু করবেন, কারুকে দুঃখ দেবেন না, অপ্রিয় বলবেন না। এটাও আমাদের দিনচর্যার অংশ। আমরা অসুস্থ কেন হই? ছোট ছোট কারণে, অকারণে ছোট ছোট ব্যাপারে উত্তেজনা সৃষ্টি হয়। সবার প্রতি সদ্ভাব থাকা দরকার। রাগ যেন না হয়, ক্রোধ না করি, কাজ করে যেন পরিতাপ না হয়। যা হলো তার থেকে শিক্ষিত হই, তারপর ব্যাস পর মুহূর্তে ভালো করার জন্য ব্যস্ত হই। বর্তমানে বাঁচি, অতীত কথা ভবিষ্যতের চিন্তা এর থেকে মুক্ত থাকুন। নির্ভয় হয়ে বাঁচুন, প্রভুতে সমর্পিত হন। অসুরক্ষার ভয় মিটিয়ে দিন, ভয় মিটিয়ে দিন, ভ্রান্তি মিটিয়ে দিন। আমি একলা নই, আমার ভগবান আমার সঙ্গে। কোথায় থাকবে তখন অবসাদ? এই অবসাদী রোগের জন্ম দেয় এই নাকারাত্মক মনোভাব। এর থেকে তো দুশ্চিন্তা দেখা দেয় জীবনে। জীবনের 80 ভাগ ব্যাধি অহেতুক চিন্তার কারণ। আপোষে সর্বদা প্রেম রাখুন। मधुमेह विक्रयणम मधुमेह परायणम वाचा वदामि मधुमत भूयासम मधु सदृशा। মাধুর্য আপনার দৃষ্টিতে, মাধুর্য আপনার কথায়। স্বাবলম্বী হন, ভাগ্যের উপর নির্ভর করবেন না। বহু ব্যক্তি তান্ত্রিকের খপ্পরে পড়ে যান। অনেকে জ্যোতিষ আর বাস্তুতে জীবনের পথনির্দেশ খোঁজেন। এই পৃথিবীতে তারাই জয়ী যারা সাহসী, আর ভগবান তাদেরই শোনেন যারা মেহনত করেন। ভগবান তো ভিখারি না অধিকারীদের সহায় হন, আর আপনি সাহস পরিশ্রম দ্বারা নিজের ভাগ্য বদলাতে পারেন। তাই জন্য নিরাশ, হতাশ, উদাস জীবনে কখনো হবেন না। যা বলছিলাম, আহার ঠিক মতো করবেন। আহার আর বিচার যখন দুটোই ঠিক হয়ে যাবে তখন আর কি করে রোগী হবেন? সর্বদা খুশি থাকবেন। রাতের খাবার হালকা খাবেন, দুপুরের খাবার বেশি চাঁদ পেটেই ভালো। আর যদি বয়স 50 হয়ে গিয়ে থাকে তো সন্ধ্যাবেলা দুধ, ফল, শাক, সবজি হালকা খাবেন। 100 বছর বয়স অবধি দৃষ্টি হারাবেন না। 100 বছর বয়স হলে দাঁতের জোর থাকবে। 100 বছর বয়সে বিনা কোনো সাহায্যে হাঁটবেন। নিজের ওপরে বিশ্বাস রেখে যোগাভ্যাসে বর্ষায় আপনি বেঁচে থাকবেন পূর্ণ স্বাস্থ্যের সঙ্গে। স্বাবলম্বী হন, সুস্থ থাকুন, পরাশ্রিত হবেন না। সত্যি কথা, স্বতন্ত্র ও আরোগ্যময় জীবন জন্মসিদ্ধ অধিকার। সুস্থ হয়ে আপনি বাঁচুন, অন্যের ওপর আশ্রিত হবেন না। সন্ধ্যায় ভোজন হালকা করবেন। রাত্রিরে 6 ঘন্টা ঘুমাবেন। দিনের বেলা ঘুমাবেন না, দিনে ঘুমলে ওজন বাড়ে। দিনে ঘুমলে নানা রকমের ব্যাধি দেখা দেয়। সকালেও দেরি অবধি ঘুমাবেন না। 6 ঘন্টার ঘুম যথেষ্ট। আহার, নিদ্রা, ব্রহ্মচর্য, ইন্দ্রিয়ের ওপর সংযম। 6 ঘন্টার ঘুম, আহারে ঠিক বিচার, ব্যাস। এই দিয়েই তো পুরো নিরাময় হবে আপনার জীবন। যদি আপনার বিশেষ ব্যাধি থাকে, ধরুন জয়েন্টসে ব্যথা, তো আপনি যোগাভ্যাস তো করবেনই, কিন্তু দই, ছাঁচ, লেবু, আচার, টমেটো, টক খাবেন না আপনি। লাউ, তরি, পটল, সবুজ সবজি, অন্য সবজি, মুগের ডাল, খোসাওয়ালা হালকা খাবার খাবেন। যদি আপনার আস্থামা থাকে তাহলে ঘি, তেলে ভাজা খাবার, ঠান্ডা টক খাবার, আপনি লেবু, কমলা লেবু, টক ফলও খাবেন না। কলা, এই ধরনের ফল খাবেন না আপনি। যদি আপনার আস্থামা থাকে, যদি আপনার অ্যাসিডিটি থাকে তাহলে ভাত খাবেন না। অনেক লোকে মনে করেন ভাত খেলে শরীর ঠান্ডা থাকে, অ্যাসিডিটি ঠিক হয়ে যায়। যেখানে ভাতই খাওয়ার অভ্যেস ছোটবেলা থেকে, সেখানে দ্বিমত নেই। কিন্তু খুব বেশি অ্যাসিডিটি হলে অ্যাভয়েড করুন। খুব বেশি অ্যাসিডিটি, খুব বেশি আপনার অম্লপিত্ত থাকে, আপনি ভাত অ্যাভয়েড করুন। লেবুর শরবত অ্যাভয়েড করুন। মানুষ ভাবে লেবুর দরে ঠান্ডা পৌঁছয়, কিন্তু লেবুর কারণে অ্যাসিডিটি বেড়ে যায়। নারকোল জল খায় এই ভেবে যে অ্যাসিডিটি ঠিক হয়ে যাবে, সেখানে অ্যাসিডিটি বেড়ে যায়। একটুখানি পথ্য করুন, ঠিক পথ্য, সংযম, আহারে ভারসাম্য, বিচারে ভারসাম্য, ভোজনে ভারসাম্য, সংগঠিত জীবন, ব্যাস। তাহলে কোত্থেকে আসবে ব্যাধি? অসুখ তো তুমি নিজে তৈরি করো। বারবার তেলে ভাজা খাবার খাবে, কোল্ড ড্রিঙ্কস বারবার খাবে। অবশ্য কোল্ড ড্রিঙ্কস এখন অনেক মানুষই ছেড়ে দিয়েছে। যবে থেকে আমি বলেছি ঠান্ডা মতলব টয়লেট ক্লিনার, মানে এতে এত ভয়ঙ্কর অ্যাসিড আছে যে আপনি টয়লেটে ঢেলে দিলে তাও পরিষ্কার করে দেয়। এত ভয়ঙ্কর চিজ ওই কোল্ড ড্রিঙ্কে থাকে, তাই তো এখন ওই কোম্পানিরা কি কি মেশানোতে তা কখন লেখেন না। আপনি খাওয়া দাওয়ার ওপর একটু নজর রাখবেন, একটু যোগাভ্যাস করবেন, নিজের মনে ভারসাম্য রাখবেন, আপনার বিচার ভাবধারায় সাম্য রাখবেন, তাহলে আপনার ব্যাধিও হবে না। নিজেকে সুস্থ রাখুন, অন্যদের সুস্থ রাখুন। প্রতিদিন 8 ঘন্টা কমসে কম যোগাভ্যাস করুন। আর যদি বিশেষ ব্যাধিতে আক্রান্ত হন তাহলে আপনার যোগাভ্যাসের সময় একটু বাড়িয়ে দিন। এই হলো আমার বিশ্বাস, এই হলো আমার উদ্দেশ্য। আমাদের যোগা শেখা উচিত, অন্যদেরও শেখানো দরকার। প্রাচীন ভারতে মানুষেরা প্রকৃতির আশ্রয়ে বাস করতেন। আজ না আমাদের জল শুদ্ধ,
না বায়ু শুদ্ধ, না শাক সবজি শুদ্ধ রয়েছে। পেস্টিসাইডসের ব্যবহার বেড়ে গেছে, মানুষ অসুস্থ হয়ে পড়ছে। আবার আমাদের প্রকৃতির আশ্রয় ফিরে যেতে হবে, আবার আমাদের যোগা করতে হবে। তো 200 বছর আগে পৃথিবীতে এই অ্যালোপ্যাথের ওষুধ ছিল না। মানুষ যোগের দ্বারা, আয়ুর্বেদ দ্বারা প্রকৃতি আস্তে সুস্থ থাকতো। আর আমারও এটাই বিশ্বাস, এই ঋষিদের সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠিত হোক, আর পুনর্বার এই দেশ, এই পুরো পৃথিবী, এই যুগ যোগার আশ্রয়ে ফিরে আসুক। আপনিও এই মিশনে যোগ দিন। 2 ঘন্টার সময়, মাত্র 2 ঘন্টা সময় এই দেশের জন্য অবশ্যই দিন, যে দেশ আপনার জন্মদাতা, যে দেশের খোলা হয়ে আপনি শ্বাস নেন। এর সমাজ থেকেই সব পেয়ে আপনি উদ্যোগপতি হন, প্রতিষ্ঠিত হন। যে সমাজ থেকে আপনি সবকিছু পেয়েছেন, সেই সমাজের জন্য কিছু করুনও বটে। 24 ঘন্টার মধ্যে থেকে মাত্র 2 ঘন্টার সময় তাদের জন্য ব্যয় করুন, যারা নানান ব্যাধিতে কষ্ট পাচ্ছেন। লাখ টাকা খরচ করার মতো তাদের নেই এমন গরিব ব্যক্তিও আছেন। এক একটি রোগে লাখ লাখ টাকা খরচ হয়ে যায়, তা সত্ত্বেও তাতেও রোগের কন্ট্রোল হয়তো হয়, কিওর হয় না। যোগায় রোগের সম্পূর্ণ নিরাময় হবে, আমার এই বিশ্বাস। যে দেশের প্রতি মাঠে, প্রতি গলিতে, প্রতি পাড়ায়, প্রতি গ্রামে, প্রতি বসতিতে যোগার নিঃশুল্ক ক্লাস শুরু হোক। আসুন আমরা সুস্থ, সমৃদ্ধ আর আধ্যাত্মিক ভারত নির্মাণ করি। ভেঙে পড়া পরম্পরা, হারিয়ে যাওয়া জীবনবোধকে আমরা বাঁচাই। এই আরোগ্য, আধ্যাত্মবাদ, রাষ্ট্রবাদ, স্বদেশ থেকে স্বাবলম্বন, এই 4 উদ্দেশ্যেই টিকে আছে যোগের এই পুরো মিশন। আমরা সুস্থ শরীরে মনে, সুস্থ শরীর, সুস্থ মন, সুস্থ চিন্তা, সুস্থ বিচারধারা, ইতিবাচক চিন্তাধারা, এর দ্বারাই হবে নির্মাণ। আধ্যাত্মিকতা, আমরা জুড়ব পরে আস্তিকতায়, জুড়ব পরে ভগবানের সাথে, আমরা মিলব আমাদের চেতনার সাথে, আমাদের কেন্দ্রের সাথে, সেই আমাদের আধ্যাত্মবাদ। মেলা আমাদের ভগবানের সঙ্গে, পরম্পরার সঙ্গে। জীবন মূল্যের প্রতি আস্থা রাখবেন, তবেই আত্মশক্তি পাবেন, রাষ্ট্রভক্তি জাগরুক হবে, স্বদেশের প্রতিভা, স্বদেশের জ্ঞান, স্বদেশের বৈভব দেশের বিকাশে কাজে আসবে। এই উদ্দেশ্য নিয়ে এই যোগের মিশন দেশের কোটি কোটি মানুষের সংকল্পে দাঁড়িয়ে আছে। আর আমার মনে হয় এই হাজার হাজার মানুষ যোগের এই মিশনে জড়িত হবেন। দেশের গ্রামে গ্রামে ছোট ছোট বাচ্চা অবধি যোগ দেবে। দেশই নয়, পৃথিবীর যেখানে যেখানে মানুষ বসবাস করে, পুরো মানব সমাজের কাছে যোগার খবর আমরা পৌঁছে দেব। তখনই আমরা পুনর্বার বলতে পারবো, পুনর্বার দেব সংস্কৃতির অভ্যুদয় হয়েছে। এই গৌতম কপি কনাদি যামিনী আর মহারিষি পতঞ্জলির পরম্পরা আবার ধরায় অবতীর্ণ হবে। প্রতি মানুষের ভেতরে সুপ্ত চেতনা আত্মা জাগরুক হবে। আমরা मनुर्भव जनया देवम जनम। মানবতা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তখন আসরিক ভাব নিজে নিজে দূর হবে, এই বিধ্বংস নিজে থেকে মিটে যাবে।